নমস্কার। আজকের প্রজন্ম আয়োজিত থিয়েটারের পৌষ পরবে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছে সবার প্রথম আলোচনা চক্র। আজ এই আলোচনা চক্রে উপস্থিত আছেন বরাক উপত্যকার অন্যতম নাট্য ব্যক্তিত্ব অমিতাভ চৌধুরী এবং তার সঙ্গে রয়েছেন আরেকজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব পৃথ্বীজেৎ দেব। আমরা তাদের দুজনকেই স্বাগত জানাই। আমরা আমাদের আলোচনা শুরু করার আগে অতিথিদের বরণ করে নেব। আমি আজকের প্রজন্ম থিয়েটার গ্রুপের সদস্যদের অনুরোধ করব তাদের দুজনকেই উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য এবং আমাদের ভালোবাসার উপহার তুলে দেওয়ার জন্য। আমাদের আলোচনার যে বিষয়টি হচ্ছে মঞ্চের পরিসীমা, নাটকের নির্ভর। সবার প্রথম আমি অমিতাভ চৌধুরীর কাছ থেকে এই বিষয়ে দু একটি কথা জেনে নিতে চাইব। নমস্কার সবাইকে। আমরা নাটক করি, ঘাটে ঘাটে মাঠে নাটক করেছি, কিন্তু এই ধরনের আলোচনা চক্র বা সেমিনার এই জাতীয় খুব ভারী জিনিসের সঙ্গে আমরা ঠিক অভ্যস্ত নই। তাই কতটুকু কি বলতে পারবো জানি না। আজকের যে বিষয়টা দেওয়া হয়েছে মঞ্চের পরিসীমা এবং নাটকের নির্ভর, তো আমি এখানে দু একটি পয়েন্ট এনেছি, আমি ইয়ে করে বলছি। নাটকের ক্ষেত্রে মঞ্চের পরিসীমা স্টেজ ডাইমেনশন বা রেঞ্জ, এটা মঞ্চের আকার, আকৃতি বা ব্যবহারের ক্ষেত্র, যা অভিনেতা, অভিনেত্রী এবং দর্শকদের পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করে। এটি কেবল মঞ্চের ফিজিক্যাল বাউন্ডারি নয়, বরং অভিনেতার অভিনয় ক্ষমতা, আলো, শব্দের ব্যবহার এবং দৃশ্য পরিকল্পনার সামগ্রিক সীমাকেও নির্দেশ করে, যা নাটকের মূল বার্তা ও পরিবেশ তৈরিতে সহায়ক হয়। এখন এখানে প্রশ্ন হলো, মঞ্চ বলতে আমরা কি শুধু এখানে আমরা যে মঞ্চে অভিনয় করছি সেই মঞ্চটাই? এর আগে ফার্স্ট থিয়েটার ছিল, যেটা যাত্রাপালাতে ব্যবহৃত হতো, 3 দিকে দর্শক থাকতো, মাঝখানে অভিনয় হতো। তারপরে হলো সেকেন্ড থিয়েটার, যেটা বর্তমানের প্রসেনিয়াম মঞ্চ। এখানে শুধু সামনের দিকে দর্শক থাকে, 3 দিক বন্ধ থাকে। বাদলবাবু এরপরে এটাকে টেনে নিয়ে গেলেন মুক্ত মঞ্চে বা অঙ্গন মঞ্চে। তো এখানে নাটকের মঞ্চের পরিসীমার ব্যাপ্তি কিন্তু ক্রমশ বড় হচ্ছে। হ্যাঁ, তো এই গোটা ব্যাপারটাকে যদি ধরা যায়, তাহলে নাটকের মঞ্চের পরিসীমা শুধু এই ছোট্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এটা অনেক ব্যাপ্তি, অনেক বিশাল। এখানে প্রসেনিয়াম ট্রাস্ট বা এরিনা মঞ্চের মতো মঞ্চের প্রকারভেদ অনুযায়ী এর আকার ও বিন্যাস ভিন্ন হয়।
যা অভিনেতার চলাফেরা এবং দর্শকদের দেখার কোন নির্ধারণ করে। এই মঞ্চে অভিনেতা অভিনেত্রীকে সেই পরিসীমা মেনে তাদের অভিনয়ের ব্যক্তিটাকে প্রকাশ করতে হবে। এই পরিসীমার বাইরে গেলে পরে সেটা তাদের পক্ষে মানে অসুবিধাজনক, দর্শকদের জন্য অসুবিধাজনক। মঞ্চের প্রপস, আসবাবপত্র, আলো, শব্দ, পোশাক ইত্যাদির ব্যবহারও মঞ্চের পরিসীমার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আলো প্রক্ষেপণ, মঞ্চসজ্জা বা শব্দ প্রক্ষেপণ, এগুলোকে ওই পরিসীমার মাপকাঠি মেনে চলতে হয়। বাদলবাবু যেখানে করেছেন থার্ড থিয়েটারে, সেখানে ওইসব কোনো ভেজাল তিনি রাখেননি। খোলা মঞ্চে, খোলা মাঠে তিনি চারিদিকে দর্শক বসিয়ে তিনি নাটক করেছেন। তার নাটকে তেমন আলোর কোনো কারুকার্য ছিল না, তেমন মেকআপ টেকআপ তেমন খুব একটা তিনি ব্যবহার করতেন না, সেটিংস তো ছিলই না। আমরা বাদলবাবু থার্ড থিয়েটারে অনেক নাটক করেছি, মাঠে ঘাটে পথেও করেছি, রাস্তার পাশে। তো এই নিয়ে এখন একটু বলবে একটি জিজ্ঞাসা। মোটামুটি বিষয়টাও বলে দেওয়ার পর আমার আর কিছু বলার থাকে না। পরিসীমাটা মোটামুটি এরকমই হয়। ও ফার্স্ট থিয়েটার যাত্রাপালার কথা বলছে, যাত্রার বাইরেও আছে, কত নাটকও হয়, সেটারও কোনো পরিসীমা সবসময় আমরা বাইরে দিতে পারি না, এর বাইরে গিয়েও করতে হয়। আর অভিনয়ের পরিসীমা যেটা বলছে মঞ্চে, সেটা ক্ষেত্রে ক্ষেত্রে বেশি হয়, কখনো কম হয়। যেমন প্রথম নাটকে আমি সীমিত জায়গার মধ্যেই করতে হবে, ওটাই আমার পরিসীমা হবে, এর বাইরেও আমি যেতে পারবো না। সেখানে চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে থাকে, আমরা সবাইকে কি বলে এটাকে বুঝিয়ে দিতে হবে আমি কি বলছি, কি অভিনয় করছি, সেটা সবাইকে দিতে হবে, এর মধ্যে থাকলে ব্যাপার। বিশেষত প্রসেনিয়াম মঞ্চে, যেটা আমরা এই মঞ্চে যেটা আজকে আমাদের নাটক হবে, সেখানে আমরা রিহার্সালও শুরু করি এইভাবেই। আমার সামনে লোক বসে আছে, আমি এখানে অভিনয় করব, কিরকম অভিনয় করব না করব সেটা আমি আগে থেকেই নিতে পারি। কিন্তু প্রথম নাটকে কিন্তু এই জিনিসটা থাকে না, সবাই একদম সার্কুলের মধ্যে আমাদের নাটক করতে হয়। আমরা প্রথম নাটক করেছি, থার্ড থিয়েটার তো আমরা অনেক করেছি, শুনেছেন ভূমা নাটক, অট্টমালার ওপারে, এমনকি বাদল সরকারের প্রেজেন্সও আমরা হাইলাকান্দিতে নাটক করেছি, গোত্রমেনে করিয়েছিল একসাথে। যদি ওইগুলো নাটকে কষ্ট আছে, গলাটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে হয়, এখানে গলাই সব কিছু। আমি মুখে যাই এক্সপ্রেশন দেই, সবাই ভালোভাবে দেখতে পাচ্ছেন না, কারণ ওখানে লাইট নেই, আলো নেই, মেকআপও নেই, সেটিংসও নেই, সব কিছু আমরা শরীর দিয়েও করতে হয়। কোনো কোনো সময় দৃশ্য বোঝাতে গেলে আমাদেরকে এখানে এই বলি, এইটাই আমাদের পরিসীমা। তারপর এলো আপনার কি নেটফল। নেটফল তো সাধারণত আমরা যেটা বুঝি, জানি না এর বাইরে গিয়ে আছে না, যেটা প্রোডাকশন বেরিয়ে আসবে, ভালো হোক খারাপ হোক, সেইটাই নেটফল। কিন্তু আমরা যে এত পরিশ্রম করলাম সেটা ভালো করার জন্যই করলাম, তখন গিয়ে নেটফলটা আমরা ভালোভাবেই পাই। এ সম্বন্ধেও আরও বিশদ বলতে পারবেন, তো আমি তাকে অনুরোধ করছি ও বাকিটা বলার জন্য। তো মঞ্চের পরিসীমা আমি যেটা বললাম, 3-4টে ধরনের মঞ্চের কথা। তো এই একটা মঞ্চ থেকে আরেকটা মঞ্চ, আরেকটা মঞ্চ থেকে আরেকটা মঞ্চ, ফার্স্ট থিয়েটার, সেকেন্ড থিয়েটার, থার্ড থিয়েটার। তো এই যে গণ্ডি ভাঙার একটা ধারণা এখানে, এটাই মঞ্চে পরিসীমার সৃজনশীল প্রয়োগ বলে আমরা মনে করি। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। এই যে পরিসীমাটাকে আমরা যে ভাঙার যে প্রক্রিয়া, ফার্স্ট থিয়েটার, তারপর আমরা এই মুহূর্তে যেটা করছি প্রসিনিয়াম থিয়েটার, এবং বাদল সরকার যেটা করেছেন থার্ড থিয়েটার, তো আমরা পরিসীমাটাকে বৃদ্ধি করছি। কিন্তু আরেকদিকে যদি আমরা দেখতে পাই, যদি আমরা দেখি শেক্সপিয়ারের যে নাটকগুলো রয়েছে, ওথেলো রয়েছে, বা অন্যান্য যে নাটকগুলো রয়েছে, বা আমাদের রবীন্দ্রনাথের কথাও বলতে পারি, রক্তকরবী রয়েছে, নৌকাডুবি রয়েছে, সেগুলোকে কিন্তু আবার
আমরা ইয়েতে থার্ড থিয়েটারের যে ফর্ম আছে সেখানে সেটাকে করতে পারছি করা না। যাবে না। মানে আপনাদের কি মনে হয় যে আমরা একদিকে পরিসীমা বৃদ্ধি করছি, কিন্তু এই যে নাটকের যে নির্যাস যেটা বেরিয়ে আসার কথা, সেটাকে আবার কোনো একটা জায়গায় কি আমরা সংকুচিত করেছি না, সেটা এই বিষয়ে আপনাদের কি মনে হয়? না, সবকটাই বেছে নিয়ে চালিয়ে নেওয়া উচিত, সবকটাই চালিয়ে নেওয়াটা উচিত। আমরা কিছুকেই মানে ইয়ে করতে পারি না, বাদ দিতে পারি না। আমাদের এই যে যাত্রা গানও করতে হবে, প্রসেনিয়াম মঞ্চে, তাই আরও তো 3টা স্টেজে যাত্রা হয়। আমাদের ওই আসামে যে আছে কোহিনুর থিয়েটার, ওরা যে করে, ওরা 3টা স্টেজে যাত্রা করে, এবং নাটকের চাইতে কম নয়, ওইগুলো খুব ভালো প্রোডাকশন থাকে। তো আমার মনে হয় এইটাও করতে হবে, থিয়েটারও করতে হবে, প্রসেনিয়ামও করতে হবে, যাত্রাও করতে হবে, পথনাটও করতে হবে, থার্ড থিয়েটারটা চালিয়ে যেতে হবে পাশাপাশি। তো পরিসীমার পরে নিটফল মোটামুটি নাটকের চূড়ান্ত পরিণতি, যা নাটকের শুরু, বিকাশ এবং সংঘাতের মধ্য দিয়ে উদ্ঘাটিত হবে এবং দর্শকদের মনে কি প্রভাব ফেলছে, যেমন ধরুন আনন্দ, দুঃখ বা গভীর চিন্তা, মানে নাটকের মূল বার্তাটা কি, তাই নাটকের নিটফল। ট্র্যাজেডি নাটকের ক্ষেত্রে প্রায়শই করুণ পরিণতি দেখা যায়, অথবা কমেডির ক্ষেত্রে মিলনাত্মক পরিণতি হতে পারে। নাটকের বিভিন্ন ঘটনার একটি সুসমন্বিত সমাহার। প্রাচীন ভারতীয় নাট্যশাস্ত্র অনুযায়ী নাটকের ফলশ্রুতি হতে পারে ধর্ম, অর্থ, কাম, যা দর্শকদের জীবনে প্রযোজ্য হয়, অর্থাৎ নাটক দেখে তারা শিক্ষা বা উপলব্ধি লাভ করে। তো নাটক থেকে আমরা একটা ইয়ে করার পরে দর্শকদের কাছে কি বার্তাটা পৌঁছলো, আমরা কি দিতে পারলাম, এবং এটা কমেডি না ট্র্যাজেডি নাকি কি বলবো মানে ভায়োলেন্ট, কি বার্তাটা আমরা দিলাম, দর্শকরা কি নিয়ে গেল, এটাই নাটকের নিটফল। আচ্ছা, এখানে এই যে আপনি বলছেন বার্তা দেওয়ার কথা, তো শিল্পকে যদি আমরা বার্তা নির্ভর করে ফেলি, আমরা দেখতে পাচ্ছি যে যে নাটকগুলো আমরা আমরা সাধারণত ধরে নিই যে শিক্ষিত মানুষ বা নাট্যমোদী মানুষ যারা নাটককে ভালোবাসেন, থিয়েটারকে ভালোবাসেন, তারা দেখছেন। আবার কথা প্রসঙ্গে রক্তকরবীর কথা চলে আসে, ডাকঘরের কথা চলে আসে। এই নাটকগুলো দেখার মানুষের সংখ্যা আর একটা সাধারণ কোনো কৌতুক অভিনয়ের মানুষের সংখ্যা কিন্তু সংখ্যার মধ্যে অনেকটা ফারাক রয়েছে। কৌতুক অভিনয় যখন করে, মানে আমি পারফেক্ট ফর্ম অফ কমেডি যেগুলো আছে সেগুলোর কথা বলছি না, একদম সহজ ভাষায় সাধারণ যে কৌতুক অভিনয় হয়ে থাকে সেগুলোর কথা বলছি। সেগুলোতে আপনারা দেখতে পাবেন যে সেগুলোতে আসলে মানে ঠিকঠাক কোনো বার্তা নেই, কিন্তু এই নাটকগুলোর দর্শকের সংখ্যা কিন্তু প্রচুর, নাটক দেখছে বেশি। এমনি আজকের যে প্রযুক্তির যুগ, এই যুগে দাঁড়িয়ে আমরা যদি সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্টগুলো আছে সেগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যেখানে হাসি, মজা, ফুর্তির, যেখানে কোনো মানে সত্যিকারের কোনো বার্তা দেওয়া হচ্ছে না, শুধুই মানে মজা বা ফান, সেখানে প্রচুর ভিউজ হচ্ছে, মিলিয়ন মিলিয়ন মানুষ সেগুলোকে পছন্দ করছে বলেই তো দেখছে। কিন্তু যেখানে একটা সিরিয়াস একটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলোকে মানুষ খুব একটা পছন্দ করছে না। এই যে মানে আমাদের যে সুস্থ সংস্কৃতি চর্চা থেকে বেরিয়ে আমরা আজকে এই জায়গায় পৌঁছলাম, এটার পেছনে কি কারণ থাকতে পারে? দেখুন, এখানে প্রথমে আমি বলি নাটক, প্রত্যেকটা নাটকে কোনো না কোনো একটা কিছু বার্তা থাকে। এখানে এই মঞ্চে যে নাটকগুলো হচ্ছে বা হবে আগামীতে, প্রত্যেকটা নাটকেই একটু মানে মনোযোগ দিয়ে দেখলে আপনি একটা কিছু বার্তা পাবেন, একটু বক্তব্য, একটা কিছু মেসেজ উঠে আসবে। একদম হালকা নাটক কোনো কিছুই নেই, এরকম নাটকও হচ্ছে, ঠিক আছে,
এখন দর্শক যারা আছেন, আজকে নাটকের দর্শক বলুন বা সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশনের দর্শক যারা বলুন, দর্শকেরও কিন্তু শ্রেণীবিভাগ আছে। হ্যাঁ, এক ধরনের দর্শক মানে একটু চিন্তাশীল, একটু চিন্তা করার মতো বিষয় খুঁজবে। কিছু দর্শক আছে সারাদিনের পরিশ্রমের পরে একটু এত চিন্তার মানে আমার ইয়ে নেই, আমি শুধু একটু বিনোদন চাই, আমি একটু মজা করবো, একটু হাসি ফুর্তি করবো। যেমন টেলিভিশনের 2-3টে সিরিয়াল আছে, তারক মেহতা কা উল্টা চশমা বা ভাবিজি ঘর पर, এই ধরনের সিরিয়াল আছে। তো তারক মেহতার মধ্যেও কিন্তু মাঝে মধ্যে খুব সুন্দর মেসেজ উঠে আসে, ঠিক আছে? তো এই দর্শকরাও হচ্ছে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করলো, নানান ধরনের যন্ত্রণা সবকিছু শেষে যা ওই এইসব মানে নাসিরুদ্দিন শাহের সিনেমা দেখে আমি চিন্তা করার মতো আমার এখন এত ধৈর্য নেই, সময় নেই। আমার মনে হয় আমরা বার্তা নির্ভর যে শিল্প, সেটা থেকে আমরা একটু মানে সরে গিয়ে বিনোদন নির্ভর শিল্পের দিকে যাচ্ছি, সেজন্যই বোধ হয় ব্যাপারটা ওই দিকে যাচ্ছে। এখানে আমার একটা ছোট কথা আছে, যদি অনুমতি দেন। হ্যাঁ, যে কথাটা বলা হয়েছে না, যে আপনারা বলছিলেন না যে আপনি বিশেষ করে আপনাকে যে হাস্যরসের ব্যাপারে বার্তা থাকে না, শুধুই এন্টারটেইনমেন্ট ব্যাপারটা থাকে। বার্তা প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে। আচ্ছা, আচ্ছা। আপনি প্রদীপ ভট্টাচার্যের নতুন জগা খিচুড়ি পুরোটাই কমেডি নাটক, কি অসাধারণ বক্তব্য। মানে আপনি শেক্সপিয়ারের মিডসামার নাইট ড্রিম দেখুন, এটা হাস্যরসের। আপনি সুকুমার রায়ের আপনি দেখুন গুরু শালিকার ঘাড়েরও কমেডি নাটক। এবার এটা হচ্ছে যে আমি কিভাবে হাসির মাধ্যমে একটা মেসেজ পাঠাতে পারি, এটা দুইটা কনসেপ্ট আছে। রবীন্দ্রনাথের রক্তকরবী বিসর্জন, রাজা দেখার মতন মেন্টালিটি বা সেই ধরনের বোধ, এটা আলাদা দর্শক। এবার আপনি যদি ওই সার্বজনীন ব্যাপারটা, যে রাস্তা দিয়ে একজন যাচ্ছে, তার কাছে সময় আছে, ধরো সাইকেলটা রেখেছে, নাটক হচ্ছে, একটু দেখে যায়, সে দেখবে। সে যদি দেখে যে রবীন্দ্রনাথের রাজা চলছে কিংবা রক্তকরবী চলছে, সে হয়তো 5 মিনিট বসবে, সংলাপ নির্ভর নাটক তো খুবই কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার, সেখানে সে চলে যাবে। কিন্তু সেখানে যদি সে গুরু শালিকার ঘাড়েরও দেখে বা ওই জগা খিচুড়ি দেখে, সে পুরোটা দেখেই যাবে, হাসতে হাসতে বাড়িতে যাবে এবং সেই মেসেজটাও নিয়ে এবং বাড়ি থেকে গল্পটাও করবে। বুঝতে পারছেন তো? আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা কথার মধ্যেই না বার্তা থাকে। আপনি মেসেজ ছাড়া কিছু হবেই না। সকালবেলা ভাত খেলেন, সেটার মধ্যে ভালো লাগলো না, লবণটা কম হলো, স্ত্রীকে বললেন, এখানে যে কথোপকথন হচ্ছে সেটার মধ্যে বার্তা আছে। আচ্ছা, হ্যাঁ, মেসেজ ছাড়া কিচ্ছু নেই পৃথিবীতে, প্রত্যেকটার মধ্যে মেসেজ আছে। এবার যেটা আপনি সোশ্যাল মিডিয়াতে বলছেন, আমি এটাকে থিয়েটার থেকে পুরোই আলাদা মনে করি। এটা একটা আলাদা জগৎ, এইটা একটা পুরোই আলাদা। সোশ্যাল মিডিয়াতে এখন যা হচ্ছে, মানুষ দেখছে, এবং সেটা কোন টাইপের মানুষ বেশি দেখছে সেটা হচ্ছে একটা ব্যাপার। সমাজের মধ্যে এখন মানুষের স্তরও আলাদা আলাদা হয়ে গেছে। একটু শিক্ষিত লোক যে পড়াশোনা করে, সাহিত্য নিয়ে বসে, তার এক ধরনের পছন্দ অপছন্দ আছে। মিডল এজের যারা আছে, আমরা ইয়াং যারা আছে, কলেজে ইউনিভার্সিটিতে, তাদের একটা রুচিবোধ আছে। যারা প্রবীণ হয়ে গেছে, তাদের একটা রুচিবোধ আছে। তো পছন্দের একটা স্তর বিভাগ আছে। বার্তা নিয়ে কথাটা সম্পূর্ণ ভুল আমি বলবো। প্রত্যেকটার মধ্যে বার্তা আছে, প্রত্যেকটার মধ্যে বার্তা, বাস এইটুকু আমার বলা আছে। যেমন ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আপনি সত্যি একটা সুন্দর কথা তুলে ধরলেন। সত্যি বার্তা তো আছেই, হাস্যরস বলুন, করুণ রস বলুন, বার্তা তো থাকবেই। আর নাটক বা থিয়েটারের জয়গার এজন্যই, কারণ এই নাটক, এই থিয়েটার সর্বশ্রেণীর জন্য। আর এজন্যই আমরা প্রসিনিয়াম ভেঙে থার্ড থিয়েটার ভেঙেছি, কারণ আমরা গর্ব বলি। আমরা হয়তো আবার কোনো একটা নতুন ফর্মে আবার ফিরে আসবো, আবার কিছু করবো। আমরা আমাদের সময় একদমই শেষ হয়ে গেছে, এর জন্য আমরা আমাদের আজকের এই আলোচনা সভা এখানে শেষ করতে হবে। কিন্তু তার আগে ছোট্ট করে আমি শুধু আপনার কাছ থেকে একটু জেনে নেব। আপনি দীর্ঘদিন থেকে বরাক উপত্যকায় নাটক করছেন, মানে দীর্ঘ অর্ধ শতাব্দী থেকে। তো বরাক উপত্যকার নাট্য চর্চা নিয়ে আপনি যদি সংক্ষেপে 2-1টি কথা বলেন। দেখুন, বরাকের নাট্যচর্চার ক্ষেত্রটা খুবই উর্বর। এখানে শুধু কাছাড় ডিস্ট্রিক্ট বা শ্রীভূমি বা হাজারকান্দি নয়, গোটা উপত্যকা মিলেই আমি যখন মানে নাটক দেখতে শুরু করি, নাটক করা নয়, নাটক দেখতে শুরু করি, তখন থেকেই আমি মানে বিভিন্ন জনের নাটক দেখেছি। যেসব নাটকগুলো এখানে মানে সব অঞ্চলে মঞ্চস্থ হয়েছিল, এসব ভাবলে এখন আমরা মানে কি বলবো, শিহরিত হই, পুলকিত হই। ওরা তখনকার সময়ের যে পরিকাঠামো খুব দুর্বল ছিল,
তো এই দুর্বল পরিকাঠামোর মধ্যে ওরা যা করে গেছেন, যে সমস্ত মানে কি বলবো দুর্দান্ত অভিনয় প্রযোজনা, সেই ধারাটা এখনো চলে আসছে বরাক উপত্যকায়। আমি আলাদাভাবে কারো নাম নেব না, কিন্তু আমি আশাবাদী বরাকের নাট্যচর্চার ক্ষেত্রটা আর অনেক 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 দূর যাবে, দীর্ঘজীবী হোক বরাকের নাট্যচর্চা। বিশেষ কয়েকজনের নাম যদি বলতেই হয়, আমি প্রথমে শ্রীভূমির কথা বলি। আমাদের তাদের অভিনয় আমরা দেখিনি রণেন্দ্রমোহন দাস, রথীন্দ্রনাথ সেন, হিমাংশু শেখর দাশগুপ্ত, ওরা প্রণম্য মানুষ। পরে যাদেরকে দেখেছি ওমপ্রকাশ দত্ত চৌধুরী, নির্মল ভট্টাচার্য আমাদের করিমগঞ্জ কলেজের অধ্যাপক ছিলেন, অসম্ভব জ্ঞানের অধিকারী ছিলেন। সত্যজ্যোতি ভট্টাচার্য, চন্দ্রজ্যোতি ভট্টাচার্য এরকম ছিলেন। শিলচরে আমরা নাটক অভিনয় দেখেছি পরাণ চক্রবর্তী, নরেশ পাল, এদের অভিনয় আমরা দেখেছি। তো এদের থেকেই দেখে দেখে আমরা যা শিখতে পেরেছি সেগুলো এখন কাজে লাগানোর চেষ্টা করছি। আমরা ওদের মতো হতে পারবো না, তো ওইগুলো কাজে লাগানোর চেষ্টা করি মাঝে মাঝে, মানে ওরা ওইরকম করতে না। তো বরাকের নাট্যচর্চার ক্ষেত্রে অত্যন্ত উর্বর, এটা মানে আরো উর্বর হোক এটাই বর্তমানে ভালোই চলছে। নাটকের জয় হোক এই বলেই আমাদের আজকের আলোচনা সভা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। রিলসও কিন্তু মেসেজ পাওয়া যায়, আমরা লোকাল যে রিলস